বাংলা আমার সোনার বাংলা। নমস্কার, গুড ইভিনিং, সবাইকে স্বাগত আমাদের মেডিকেল শোতে। অবশ্যই আমরা ভালো ভালো অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে আসি। টিভি পর্দায় দেখছেন এবং সোশ্যাল মিডিয়াতেও প্রোগ্রাম থাকবে, ফেসবুক, ইউটিউবে। আপনারা কিন্তু ভীষণ উপকৃত হবেন আজকের প্রোগ্রামটা দেখলে। আমরা উপস্থিত হয়ে গেছি বিশিষ্ট মনোবিদ এবং চিকিৎসক ডক্টর স্বপ্ননীল বোসের কাছে, দমদম চেম্বারে। ডক্টর বোস নমস্কার। ডক্টর বোস, ওসিডি নিয়ে একটু জানবো, ওসিডি কি এটা একটু যদি বলে দেন। ওসিডি আসলে ফুল ফর্ম হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। হ্যাঁ, এটি একটি মনের রোগ। অনেকের মধ্যে ছোটবেলা থেকে বারবার হাত ধোয়া, বারবার একটু নেমে গিয়ে বারবার দরজাটা চেক করা বা খুঁতখুঁতে ভাব, সবকিছু একটা নির্দিষ্ট ওরিয়েন্টেশন থাকে, এগুলো আমাদের মধ্যে অল্প বিস্তর থাকে। এগুলো যখন বাড়তে বাড়তে অত্যন্ত বড় জায়গায় চলে যায়, তখন সেটাতে একটা রোগের পর্যায়ে পড়ে গেলে তখন সেটা ওসিডি। ওসিডির দুটো ওয়ার্ড, একটা হচ্ছে অবসেশন, একটা হচ্ছে কম্পালশন। অবসেশন মানে হচ্ছে এক ধরনের ইনক্লুসিভ থট, যেটাকে সে মাথা থেকে বের করতে পারছে না, এবং সেই থটটা বারবার তার মাথায় ঘুরে ফিরে আসে। আর কম্পালশন মানে ব্রেন সেই অবসেশন থেকে মুক্ত করার জন্য বিভিন্ন কম্পালশন তৈরি করে। মানে ধরুন, আমার প্রচুর মনে হচ্ছে যে আমি যদি প্রচন্ড একটা ক্ষতি হতে পারে, এবং আমার কম্পালশন তৈরি হলো যদি এটাকে এখানে রাখি তাহলে কিন্তু এই ক্ষতিটা হবে না। তাহলে প্রতি মুহূর্তে আমার মধ্যে একটা অবসেশন তৈরি হচ্ছে এবং সেটার থেকে বেরোনোর জন্য একটা কম্পালশন তৈরি হচ্ছে। এই অবসেশন এবং কম্পালশনটা এত দ্রুত আসতে থাকে, তাদের পরিসরটা দ্রুত কমতে থাকে, যে মানুষ নর্মাল কাজকর্ম থেকে ব্যাহত হতে থাকে। তার মনঃসংযোগ একটা সময় পর সে নর্মাল লাইফ লিডই করতে পারে না। মানে ধরুন, একটা লোক বিছানা থেকে নামবে, কতগুলো প্রিয় মানুষের নাম মনে পড়ে তবে সে বিছানা থেকে নামবে, নইলে কিন্তু নামতে পারবে না। এরকম বিভিন্ন ওরিয়েন্টেশন তৈরি হয়েছে। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে ওসিডির হাইয়েস্ট ফর্ম আর কি। মানে এটা খুদ বা অভ্যাস বলতে পারি আমরা। হ্যাঁ, শুরু হয় খুদ বা অভ্যাস থেকে, কিন্তু তারপর ধীরে ধীরে এটা বাড়তে থাকে। প্রথম নার্ভাসনেস থেকে বা বিভিন্ন অনিশ্চয়তা থেকে, বিভিন্ন কারণ আছে, ভয় ভীতি থেকে তারা এরকম অবসেশন তৈরি হতে থাকে যে আমার কোনো ক্ষতি হয়ে যাবে না তো, ক্ষতি এর একটা ভয় তৈরি হতে থাকে। এবার এই ভয়টা এত বাড়তে থাকে, তখন আমার ব্রেন বলে যাচ্ছে ঠিক আছে এটা এখানে রাখো, তাহলে এটা হবে না। তাহলে অবসেশন এবং সেটা থেকে বেরোতে একটা কম্পালশন তৈরি হচ্ছে। এটা কিন্তু অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। একটা হচ্ছে মাইন্ডের থট, আরেকটা হচ্ছে সেটা থেকে বেরোনোর জন্য একটা কম্পালশন, মানে একটা অ্যাকশন, সোমাটিক অ্যাকশন তৈরি হচ্ছে। কিন্তু পেশেন্ট সেটা করছে, ওই যে বললাম বিছানা থেকে সে নামবে, তার ওরিয়েন্টেশন, তার পেশেন্টের কথাই বলছি, তার ওরিয়েন্টেশন হচ্ছে প্রিয় মানুষদের নাম মনে করে তবে সে নামবে, অপ্রিয় মানুষ নাম মনে করে নামবে না, পা দিয়ে নেমে আবার উঠে যাবে। তাহলে এই ধরনের পর্যায়েও চলে যায়। মানে তার বিছানা থেকে নামা, চান করতে ঢোকা, খেয়ে বেরোনো, এগুলো তো তার তখন 15-20 মিনিট করে টাইম লাগছে। তার ওরিয়েন্টেশন লাগছে এই চিন্তাগুলো আমি করবো, এগুলো ভালো চিন্তা, এগুলো খারাপ চিন্তা। খারাপ চিন্তা আমি কিছুতেই বেরোতে পারবো না, এই ধরনের অবসেশনও তৈরি হয়েছে। ওসিডির মূল উপসর্গ বা বৈশিষ্ট্যগুলো কি কি? ওসিডির বিভিন্ন সিম্পটম, যেমন ভয়, নার্ভাসনেস, অনিদ্রা, কিছু কিছু ক্ষেত্রে ডিপ্রেশন অ্যাসোসিয়েটেড থাকে, কিছু ক্ষেত্রে অ্যাংজাইটি প্রচন্ড বেশি থাকে, পেশেন্টের ল্যাক অফ কনফিডেন্স থাকে, কনসেন্ট্রেশন বা মনোসংযোগটা অত্যন্ত কমে যায়, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পেশেন্ট কখনো কখনো খুব অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে যাবে, এবং যে কোনো কাজ করতে, মানে দৈনন্দিন জীবনের যে কাজগুলো যেগুলো আমরা সারাদিনে করে থাকি, সেই কাজের প্রতি তার যে ওরিয়েন্টেশন সেটা আস্তে কমতে থাকবে। কারণ অবসেশন এবং কম্পালশন তার নর্মাল যে দৈনন্দিন কাজ করার যে ক্ষমতা সেটাকে কিন্তু কমাতে থাকবে। আচ্ছা ডক্টর বোস, এটা কি নির্দিষ্ট কিছু ধরনের মানুষের মধ্যে বেশি দেখা যায়? হ্যাঁ, যারা মনে করুন খুব নার্ভাস প্রকৃতির হয়ে থাকে, যাদের পরিবারে এই ধরনের জেনেটিক্যাল রোগের কোনো আগে কোনো হিস্ট্রি রয়েছে, অনেক ক্ষেত্রে দেখা গেছে যে যাদের ক্ষেত্রে কোনো কিছু নিউরোলজিক্যাল ডিজিজের ওরিয়েন্টেশনের থেকেও অধিকাংশ সময় ট্রিগার্ড আপ হয়, কিন্তু তার পরিসংখ্যান অনেক কম। মূলত এটাকে জেনেটিক ডিজিজই বলা হয়, তবে কিছু কিছু নিউরোট্রান্সমিটার ইমব্যালেন্স এবং আরো বিভিন্ন ধরনের নিউরোলজিক্যাল ফাংশনিং এর জন্য রেসপন্সিবল, যেমন গামা অ্যামিনোবিউটারিক অ্যাসিড বা সেরোটোনিন, এগুলো বিভিন্ন প্রভাবের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, এবং এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে এই ওসিডি কে কন্ট্রোল করে থাকে। এবং এগুলোর যে নিয়ন্ত্রণ মাত্রা, এই যে নির্দিষ্ট নিউরোট্রান্সমিটার গুলোর যে ফাংশনিং, তার যে রিলিজ, তার যে সিনথেসিস, এগুলোর উপরও কিন্তু ডিপেন্ড করে। আচ্ছা, আমরা কথা বলছি বিশিষ্ট মনোবিদ এবং চিকিৎসক ডক্টর স্বপ্ননীল বোস। ফোন নাম্বার স্ক্রিনে আছে, আপনারা অনেকেই মনের অসুখে ভুগছেন,
মনটাকে সুস্থ রাখতেই হবে। শরীর যেমন সুস্থ রাখতে হবে, মনটাকে সুস্থ রাখতে হবে। ইদানিংকালে আমরা কিন্তু ভীষণভাবে দেখছি মনের অসুখ বাড়ছে, বৃদ্ধি পাচ্ছে। তাই আপনাদের জন্য এই সুন্দর অনুষ্ঠান ডক্টর বোস আছেন, যাদের প্রয়োজন হবে নিশ্চয়ই ফোন করবেন, কথা বলবেন, অ্যাপয়েন্টমেন্ট নেবেন, নিশ্চয়ই ভালো থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন, আশপাশের লোকেদেরও ভালো রাখতে পারবেন। ওসিডি নিয়ে আজকে আমরা বিস্তারিতভাবে জানছি ডক্টর বোসের কাছে। ওসিডির কারণ কি এবং এটা কি শুধু একটি মানসিক সমস্যা ডক্টর বোস? ওসিডির কারণ বলতে দেখুন, ওসিডির কারণ বলতে অনেক কিছু বললাম আপনাকে। নিউরোট্রান্সমিটার একটা কজ, জেনেটিক্যাল গঠন একটা কজ, তার যে ইনসিকিউরিটি, সোশ্যাল ক্ষেত্রে যারা খুব ইনসিকিউর তাদের মধ্যে ওসিডির প্রাদুর্ভাব একটা নির্দিষ্ট বয়সের পর দেখা যায়। সাধারণত অ্যাডোলেসেন্স এগুলো প্রবল হয়ে উঠছে এবং ওসিডির ক্ষেত্রে তার স্নায়বিক চঞ্চলতা, তার অস্থিরতা এগুলো কিন্তু অন্য থেকে বেশি থাকে। আমরা যদি ব্রেন ওয়েভ ম্যাপিং করি, মানে যেটা আমরা ব্রেন ম্যাপিং বলি, আমাদের ব্রেনের 5 ধরনের ওয়েভ আছে, আলফা, বিটা, গামা, ডেল্টা, থিটা। তাহলে আমরা দেখব আলফা এবং বিটা ওয়েভের যে বা গামা ওয়েভের যে মানে যে প্রাদুর্ভাব সেটা একটু অন্য হয় সাধারণদের থেকে। এগুলোই মোটামুটি একটা সিম্পটম। ওসিডি কখন এতটাই গুরুতর হয় যে ডাক্তার দেখানোটা জরুরি হয়ে পড়ে? ওই যে বললাম, যে সময়টা সেটা নরমাল কাজগুলো আর করতে পারছে না প্রপারলি। ছোট ছোট যখন তার, আমাদের সকলের মধ্যেই দেখবেন বাড়িতে মা ঠাকুমাদেরও বারবার একটু তালাটা ধরে চেক করা, রাত্রে সুইচ গুলো নিবে, এগুলো কিন্তু থাকে। খুঁতখুঁতে ভাব, বারবার হাত ধোয়া, অনেক আগের দিনের মা পিসিমাদের থাকতেন। কিন্তু সেটাই যখন বাড়তে বাড়তে একটা লেভেলে যায়, যখন তার নরমাল কাজকর্ম হবে, সেটা গেল দিনে 140 বার হাত ধুচ্ছে, তখন তাকে ডাক্তারের কাছে যেতে হবে। এবং এইখানেই আমাদের মেইন কথা, মানে এখনো পর্যন্ত ওসিডির চিকিৎসা নিয়ে আমাদের চিকিৎসা পদ্ধতিটা একটু আলাদা, সেটা নিয়ে আমার মেইনলি বলা আর কি। আর এই যে কথাটা বললেন ডাক্তারবাবু, সেটা কিন্তু আমি নিজেও দেখেছি। আমার নিজস্ব কিছু মানুষজন বলছে আমরা না বারবার হাত ধুচ্ছি, বয়সও হয়েছে 60 আপ, সিনিয়র পারসন। তো এই জায়গাগুলো যখন অনেক বেশি বেশি হয় তখন কিন্তু ডাক্তার কনসাল্ট করতেই হবে। এই হাত ধোয়ার অভ্যাস, খুঁতখুঁতে ভাব, এটা কিন্তু বাড়তেই থাকে। ডাক্তারবাবুদের পরামর্শ ছাড়া আমরা কিন্তু সুস্থ হতে পারবো না। মনের রোগ কখনোই অবহেলা করবেন না। যে ওসিডি ওষুধ ছাড়াও কি কমানো সম্ভব? এক্স্যাক্টলি, আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে এইটাই। বিভিন্ন মানসিক রোগের ক্ষেত্রে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে কোনো একটি রোগ হলো এবং ওষুধ শুরু হলো এবং সারা জীবন তাকে ওষুধ খেতে হচ্ছে এবং সেই মানুষটির নর্মাল জীবনে ফেরার একটা মানে প্রবাবিলিটি খুব কমে যায়। অধিকাংশ ক্ষেত্রে ওষুধ খেতে তার একটা এমন জৈবিক পরিবর্তন হয় যে সারা জীবন তাকে ওষুধ ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হয়। আমাদের যে চিকিৎসা সেটা 5 ধরনের হয়। একটা হচ্ছে কিউরেটিভ, একটা থেরাপিউটিক, একটা রিহ্যাবিলিটেটিভ, একটা হচ্ছে প্রিভেন্টিভ, আরেকটা হচ্ছে প্যালিয়েটিভ। কিউরেটিভ মানে একটা মানুষকে পুরোপুরি সুস্থ করা, মূল জীবনে ফিরিয়ে দেওয়া। প্যালিয়েটিভ মানে তার রোগের সিম্পটমগুলোকে সাপ্রেস করা। থেরাপিউটিক মানে বিভিন্ন থেরাপি যার মাধ্যমে লোকটাকে সুস্থ করে তোলা। প্রিভেন্টিভ মানে রোগী যাতে না হয় তার ব্যবস্থা করা। এবং রিহ্যাবিলিটেটিভ মানে তাকে একটা রোগীকে আবার পূর্ণ সুস্থ জীবনে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা। প্রধানত এখনকার যে মেডিসিন শুধু প্যালিয়েশন হচ্ছে, সিম্পটম কমাচ্ছে। যেমন এসএসআরআই গ্রুপ অফ ড্রাগসগুলো আমরা ওসিডিতে দিয়ে থাকি, কিন্তু দেখা গেছে দীর্ঘসূত্রিতার জন্য কিন্তু ওসিডির ক্ষেত্রে এই ওষুধগুলো প্রাথমিকভাবে কাজ করলেও পরবর্তীতে কিন্তু কাজ করছে না। আমার নিজের একটা পেশেন্ট সম্বন্ধে বলি, তার পেশেন্ট ক্লাস 6 এ প্রথম ওসিডি হয়েছিল। সে নিম্যান্সে যায়, সেখানে 2টি ওষুধ দেওয়া হয়, তারপরে তার আরো 2টি ওষুধ এখানে চাপানোর পর পেশেন্টটি প্রায় সুইসাইডাল কন্ডিশন চলে যায়। তখন কিন্তু আমরা পেশেন্টকে থেরাপি দিতে আরম্ভ করি। আমাদের প্রথম কাজ আমরা যেভাবে করি যে পেশেন্টটাকে দেখি এবং বিভিন্ন ধরনের অল্টারনেটিভ থেরাপি দিয়ে আমরা সুস্থ করছি। প্রয়োজন ছাড়া আমাদের একটি অর্গানাইজেশন সাইকিয়াট্রিস্ট আমরা ওষুধ দিই না। আমাদের থেরাপিগুলোর মধ্যে আছে মেডিটেশন, প্রাণায়াম, ব্রিদিং যেমন আছে, এছাড়া ইআরপি আছে, হ্যাঁ, এছাড়া আমাদের এক্সপোজার থেরাপি যেটাকে আমরা বলে থাকি, সিবিটি আছে, ব্রেন ম্যাপিং থেরাপি আছে, ইনস্ট্রুমেন্টাল ভাইব্রেশন থেরাপি আছে, আছে বিভিন্ন ধরনের মিউজিক থেরাপি। এগুলো কিন্তু প্রচন্ড ভাবে আমি মানে দায়িত্ব নিয়ে বলছি, প্রচুর পেশেন্ট যারা ওষুধ খেতে খেতে ক্লান্ত তারা কিন্তু এখন জীবনের মূল স্রোতে ফিরে এসেছে। তাদের অবসেশন কম্পালশন নেই, তারা এখন মূল স্রোতে কাজ করছে। আমি বারবার বলছি কিউরেটিভ থেরাপি দরকার। মানে আপনার একটা রোগ হলো, আপনি 6 মাস ওষুধ খেলেন, ফিরে এলেন। সারা জীবনের যে দীর্ঘসূত্রিতা বা ওষুধ খাওয়ানো, সেইটা থেকে বের করা আমাদের প্রধান লক্ষ্য। যে একটি রোগ যদি হয় তাহলে আপনি সেখান থেকে যদি ডেফিনেটলি রোগের একটি পর্যায়ে ওষুধের প্রয়োজন আছে, কিন্তু প্রাথমিক ক্ষেত্রে এবং মধ্য ক্ষেত্রে কিন্তু ওষুধ ছাড়াই ট্রিটমেন্ট করা সম্ভব। এক্সট্রিম পর্যায়ে ওষুধটা লাগতে পারে। তার মানে সঙ্গীত বা শব্দ, কম্পন, ভাইব্রেশন, হার্টফুলনেস, মেডিটেশন, এগুলো পদ্ধতি রয়েছে। এক্স্যাক্টলি। হ্যাঁ,
ডক্টর ঘোষ, পরিবার বা কাছের মানুষরা কিভাবে সাহায্য করতে পারে? পরিবার বা কাছের মানুষদের প্রথম কাজ, বিশেষত বাচ্চাদের ক্ষেত্রে আমি বলবো যারা অ্যাডোলেসেন্সে, তাদের মধ্যে যদি অসংলগ্নতা দেখেন সবার আগে কনসাল্ট করুন সঠিক জায়গায়। কারণ এই যে বাচ্চারা বা যারা অ্যাডোলেসেন্সে কিন্তু এই সিমটম গুলো সবার আগে বোঝা যায়। সুতরাং যদি দেখেন তাহলে প্রথমে সাইকোলজিস্ট থেকে জেনে নিয়ে যান, সাইকিয়াট্রিস্ট। কারণ আমি নিজে চিকিৎসক এবং তারপরে কিন্তু আমি সাইকোলজি কগনিটিভ পিএইচডি মানে কগনিটিভ সাইকোলজিতে পিএইচডি স্কলার। কারণ আমার যেটা বুঝতে পেরেছি আমি করে যে একটা সাইকোলজিস্ট পেশেন্টটাকে দেখবে, অ্যানালাইসিস করে বুঝবে যে কি এই পেশেন্টটি ডিজিজ ওরিয়েন্টেশন নাকি নন ডিজিজ পার্সপেক্টিভ। যদি ডিজিজ পার্সপেক্টিভ হয় তাহলে কি ইমিডিয়েটলি ওষুধ দরকার নাকি দরকার নয়। ওষুধ দরকার ডেফিনেটলি আমি ওষুধ দেবো, কিন্তু তার আগে আমার দরকার হচ্ছে পেশেন্টটিকে থেরাপি দিয়ে দেখা সেটাকে আমার মূল সাথে ফেরাতে পারছি কিনা। এবং থেরাপির মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের থেরাপি যেগুলো ইন্টারন্যাশনালি অ্যাপ্রুভ, সেই থেরাপি দিয়ে কিন্তু মানুষকে জীবনের মূল সাথে ফেরানো সম্ভব এবং সেই কাজটা আমরা নিরন্তর করে চলেছে। শেষ কথায় ওসিডি রোগীদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আমি একটাই কথা বলবো, ওসিডি একটা অত্যন্ত কিউরেবল ডিজিজ। আপনি অন্য সকলের মতো একটি সুস্থ জীবনযাপন করতে পারেন। কোনো সমস্যা হলে আমাদের কাছে আসুন, আমরা কিন্তু আপনাদের পাশে সবসময় থাকছি। ঠিক, খুব সুন্দর একটি অনুষ্ঠান করলাম ডক্টর স্বপ্ননীল ঘোষকে নিয়ে, মনোবিদ এবং চিকিৎসক তিনি। আপনারা ওসিডি নিয়ে আজকে জানলেন, কিন্তু যে কোনো মনের রোগ, মনের অসুখ একটু আসুন, মনটাকে সুস্থ করে নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ডক্টর ঘোষকে অনেক ধন্যবাদ। আজকের মতো বিদায় নিই এপিসোড থেকে। আর কন্ট্যাক্ট নাম্বার রইল খোলা, আপনারা অ্যাপয়েন্টমেন্ট দিতে পারেন। ভালো থাকবেন। শেষ করছি, নমস্কার। সোনার বাংলা, আমার সোনার বাংলা।